দর্শক, ডক্টর ইউনূসের দেশবিরোধী আমলনামা যদি আপনাদের একটু দেখাই, করিডোর, সেন্ট মার্টিন, পিটার হাসের কোম্পানির সাথে বাণিজ্য চুক্তি, আমেরিকান সৈন্যদের উপস্থিতি এবং এর প্রেক্ষিতে মায়ানমারের সাথে আমাদের বৈরিতা, স্টারলিংকের সাহায্যে দেশের সাইবার আইনে নজরদারি, কৃষিতে আমেরিকার হস্তক্ষেপ, তেল ও গ্যাস অনুসন্ধানে আমেরিকার হস্তক্ষেপ এবং এনডিএ চুক্তি। সাম্রাজ্যবাদী দলগুলোর ফাঁদে পড়ে ছায়াযুদ্ধে আপাতত যদি আমরা নাও জড়িয়ে যাই, আমেরিকা আমাদের ঘাড়ের উপর চেপে বসা এখন যেন সময়ের ব্যাপার মাত্র। এই ছবিটা যদি দেখেন, ইনি ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। তিনি বহুদিন থেকেই দেশে বিভিন্ন বিদেশি শক্তিকে নিজের পলিটিক্যাল এজেন্ডায় ম্যান্ডেটে নিজের দেশে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাথে একটা ইন্টারভিউতে তিনি বলছেন যে তোমরা আমাদের দেশে আসো, আমাদের দেশে সৌদি আরবের চেয়েও ইভেন বেশি তেল আছে, তোমরা আমাদের দেশে আসো, আমাদের সরকারকে হটাও, আমাদের সকল শিল্প প্রতিষ্ঠানকে আমরা প্রাইভেটাইজেশন করে দেব, আমরা অনেক বড় ক্ষেত্র তোমাদের জন্য। হ্যাঁ, আমি ইন্টারভিউর লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। তো এখন যেটা হয়েছে যে আমরা যদি এই দুজনের মানুষের কথা চিন্তা করি, দুজনই হলেন মাদাজো, সম্প্রতি নোবেল পিস প্রাইজ বা শান্তি পুরস্কার পেয়েছেন। আমাদের ডক্টর ইউনূসও নোবেল পাওয়া একজন ব্যক্তি। দুজনই পুরস্কার পাওয়ার আগে নানাভাবে আমেরিকাকে আহ্বান জানিয়েছেন তাদের দেশে। হ্যাঁ, মাদাজো পাবলিকলি জানিয়েছেন, ইউনূস সিক্রেটলি, ডক্টর ইউনূস সিক্রেটলি জানিয়েছেন, যা আমরা উইকিলিক্সের বিভিন্ন ক্লাসিফাইড এবং ডিক্লাসিফাইড ডকুমেন্টস থেকে জানতে পারি। যেমন ধরেন পদ্মা সেতুতে বাধা দেওয়া, হিলারিকে দিয়ে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করানো। হ্যাঁ, এছাড়া ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের সার্বভৌমত্বকে বিভিন্নভাবে হুমকির মুখে ফেলে দেওয়ার পদক্ষেপ থেকে আমরা আন্দাজ করতে পারি ডক্টর ইউনূসের দেশবিরোধী কার্যক্রম আসলে অনেক আগে থেকেই চলছিল। তাদের এই অবস্থানের কারণে, এই দুজন মানুষের এই অবস্থানের কারণে আজকে ওনারা দুজন শান্তি পুরস্কার পেয়েছেন। ডিপ স্টেট এভাবেই খেলে, তারা পাপেট তৈরি করে, এই দুজনই হলেন পাপেট। কারা শান্তিতে নোবেল পায় এখন এবং কেন পায় সেটা আমরা এই ব্যাপারগুলো যদি খেয়াল করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। সম্প্রতি ডক্টর ইউনূসের আমাদের সার্বভৌমত্বকে হামলার মুখে ফেলে দেওয়ার জন্য তিনি আরো 3টা পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ, তো এই গত সপ্তাহে হলো। আমি আজকে এখানে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশিদের কাছে তেল গ্যাসের ইজারা দিয়ে দিবে, টার্মিনাল দিয়ে দিবে এবং সেন্ট মার্টিন নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের উপর বেশ চাপ দিচ্ছে। তো এখন আমি আজকে ঠিক করেছি শুধুমাত্র চট্টগ্রাম টার্মিনাল নিয়েই কথা বলবো, কেননা প্রত্যেকটা বিষয় অনেক বেশি ব্রড আর কি। তো অন্তর্বর্তীকালীন সরকার লালদিয়া এবং নিউমোরিং নামের চট্টগ্রামের 2টি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দিয়ে দিবে বলে ঠিক করেছে এই ডিসেম্বরের মধ্যে। এই টার্মিনাল দেওয়ার কথা প্রথমে শুরু হয় মে মাসে, তখন থেকে অনেক প্রতিবাদ, অনেক লেখালেখি, কিন্তু এটাকে থামানো যায়নি। অনলাইন এবং অফলাইনে এই টার্মিনাল দেওয়ার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হচ্ছে। আমি এত সবকিছু খেয়াল করে আপনাদের সুবিধার্থে আমি বেশ কিছু পয়েন্ট পিক করেছি বা কিছু কোয়েশ্চেন পিক করেছি। কি সেগুলো? আমি যেগুলো দেখতে পেয়েছি সেগুলো, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কেন দেওয়া হচ্ছে? পৃথিবীর বিভিন্ন দেশে যখন বিদেশিরা বন্দর পরিচালনা করছে, আমরা দিলে ক্ষতি কি? চট্টগ্রাম বন্দর কাদের দেওয়া হচ্ছে এবং তাদের কেন দেওয়া হচ্ছে? চট্টগ্রাম বন্দর নিয়ে কি হচ্ছে, এটা নিয়ে জনগণ কি মনে করে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সরকারের কি এখতিয়ার আছে কিনা এই জিনিসগুলো করার? চলুন আমরা একটা জিনিস করে দেখি। হ্যাঁ, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কেন দেওয়া হচ্ছে? প্রথমে যদি একটু ক্লিয়ার করি আপনাদের, এখানে 3টি টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে। একটা ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল, আর 2টো হলো চট্টগ্রাম বন্দরের লালদিয়া এবং নিউমেরিং টার্মিনাল।
লালদিয়া টার্মিনাল একটি প্রস্তাবিত টার্মিনাল, এটা এখন এটার জন্য শুধুমাত্র জমি কেনা হয়েছে, এটা নিয়ে আমি কথা বলছি না এখন, এটা 30 বছরের জন্য দেওয়া হবে ডিপি স্টেটকে। অন্যদিকে নিউমেরিং টার্মিনাল একটি সক্ষম টার্মিনাল, যা দেওয়া হচ্ছে 25 বছরের জন্য। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের 92% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর চট্টগ্রাম বন্দরের 55% বাণিজ্য হয় নিউমেরিং টার্মিনাল দিয়ে। সুতরাং আমরা বলতে পারি, আমরা জানি বৈদেশিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি। এটি দক্ষিণ এশিয়ার তৃতীয় ব্যস্ততম বন্দরও। আবার আয় 3000 কোটি টাকার উপরে, নিজস্ব দক্ষতায় পরিচালিত হচ্ছে, বড় বড় উন্নয়ন প্রকল্প চলছে, প্রতি বছর 35 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেল হয় এখানে। এখন তাহলে প্রশ্নটা এখানে, একটি সক্ষম, সক্রিয়, স্বয়ংসম্পূর্ণ, আন্তর্জাতিকভাবে খ্যাত এবং লাভজনক টার্মিনালকে কেন বিদেশিদের হাতে দেওয়ার প্রয়োজন পড়ল? এই টার্মিনালে কোটি কোটি টাকার যন্ত্রাংশ আছে, সেখানে দক্ষ লোকবল আছে, গত 20 বছর ধরে আমরা সেই সক্ষমতা তৈরি করেছি। এখন সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে এই টার্মিনালের অক্ষমতার কথা, বলছে এই টার্মিনাল অসুস্থ, এই টার্মিনাল অক্ষম, অলাভজনক। অথচ আপনারা যদি ডেটা ঘেঁটে দেখেন, তথ্য ঘেঁটে দেখেন, আপনারা দেখবেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এটাকে অবশ্যই আরো সক্ষম করা যায়, তবে সেটা করার যোগ্যতা, দক্ষতা সবই আমাদের আছে, আমাদের দেশের মধ্যে আছে। তো এখন প্রশ্ন হলো, এত একটা সক্ষম স্বয়ংক্রিয় টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দিতে আপনার কি করতে হবে? আপনার মিথ্যার আশ্রয় নিতে হবে, যা আসলে এই সরকারের একটি আলটিমেট ক্যারেক্টার বা চরিত্র। দেখুন, চট্টগ্রাম বন্দরকে অক্ষম দেখানোর জন্য প্রেস সচিব শফিকুল আলম কিরকম মিথ্যাচার করেছেন। 2024 সালের ডিসেম্বরে একটি খবর আসে যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছিল 3.25 মিলিয়ন কন্টেইনার, যা গত বছরের তুলনায়, মানে 23 সালের ছিল, 23 সালের তুলনায় 6.8% বেশি। অথচ পরের সংবাদটি দেখুন আপনারা, গত মে মাসে তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নাকি 1.27 মিলিয়ন কন্টেইনার। এদিকে ডক্টর ইউনূস কি করেছে দেখেন, ডক্টর ইউনূস বলেছেন চট্টগ্রাম বন্দরের হার্টটাই নাকি দুর্বল, হৃৎপিণ্ডটাই দুর্বল। হ্যাঁ, তো নিজের দেশের একটি সফল প্রজেক্টকে দুর্বল করে দেখানোর এই প্রবণতাটা, এই প্রচলনটা, পদক্ষেপটা কারা নেয়? দেশদ্রোহীরা নেয়। কেন নেয়? দেশকে বিদেশি শক্তির হাতে তুলে দেবার জন্য নেয়। হ্যাঁ, এখন আসি আমরা দ্বিতীয় ইস্যুটাতে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন বিদেশিরা বন্দর পরিচালনায় রয়েছে, আমরা যদি দেই ক্ষতি কি? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের একটু চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক পটভূমিতে নিয়ে যাই, চলেন, বেশ ইন্টারেস্টিং। সমসাময়িক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা জানি যে ইন্দো প্যাসিফিক বাণিজ্যের রাজনীতির কারণে বাংলাদেশ নামক ভূখণ্ডটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটা আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। সে 71 সাল থেকে এখানকার সন্দ্বীপ, কক্সবাজার, সেন্ট মার্টিন, চট্টগ্রাম বন্দর সবকিছুর উপরেই কিন্তু বিদেশি শক্তিদের একটা নজর রয়েছে, লোভ রয়েছে, ঘাঁটি তৈরি করতে তৎপর রয়েছে। কিন্তু এই চট্টগ্রামের গুরুত্ব কিন্তু হঠাৎ করে হয়নি। আপনারা যদি ইতিহাস ঘাটেন, আপনারা দেখবেন চট্টগ্রাম বন্দরের গুরুত্ব ছিল সেই 9ম শতক থেকে। হ্যাঁ, এটা আরব বণিকদের বাণিজ্য কেন্দ্র ছিল। 15 শতকে ইউরোপীয়দের আগমন ঘটে এখানে, এবং এর ফলে এর গুরুত্ব বেড়ে যায়। এবং পর্তুগিজরা 15 সালগুলো খেয়াল করবেন, 1517 সালে এবং 1527 সালে দুইবার চট্টগ্রাম বন্দর তারা দখল করার চেষ্টা করে, তারা ব্যর্থ হয়। পরে 1666 সালে শায়েস্তা খান চট্টগ্রাম বন্দর মোগল শাসনে নিয়ে আসেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1685 ও 1689 সালে দুইবার চট্টগ্রাম বন্দর দখল করার চেষ্টা চালায়, ব্যর্থ হয়, এবং ব্যর্থ হয়ে তারা রাগ করে কলকাতায় একটা জনমানবহীন জায়গায় তাদের ঘাঁটি স্থাপন করে, যা পরবর্তীতে তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যের কেন্দ্রে পরিণত হয়। সুতরাং চট্টগ্রামের উপর সাম্রাজ্যবাদীদের লোভ ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য।
এই এই ছোট ইতিহাসটা আমি আপনাদের এ কারণে জানালাম যে চট্টগ্রামের উপর পশ্চিমাদের নজর বহুদিন থেকে, এখানে তারা ঢোকার চেষ্টা করবে। এখানে আমি কেবল সেটাকে আমার ভূ রাজনৈতিক জায়গাটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব এবং কিভাবে হ্যান্ডেল করলে সেটা আমার জন্য সুফল আনবে নাকি কুফলতা আনবে, সেটা আমার উপর নির্ভর করবে। আমি শেখ হাসিনার একটা উক্তি বলছিলাম, আপনারা অনেকেই বুঝতে পারছেন মনে হয়, তাই না? এই ঐতিহাসিক সত্যটার আলোকে যদি আপনারা বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে করিডোর নিয়ে যাওয়া হচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে যাওয়া হচ্ছে, বান্দরবন রাখাইন সীমান্তে যাওয়া হচ্ছে, সেগুলো যদি আপনারা দেখার চেষ্টা করেন তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর মিলে যায়। পৃথিবীর বিভিন্ন দেশে যখন বিদেশিরা বন্দর পরিচালনায় রয়েছে, আমাদের দিলে ক্ষতি কি, এই প্রশ্নটার উত্তর মিলে যায়। ক্ষতি কিন্তু অনেক অনেক অনেক, আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি। এই অঞ্চল এখন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ, যেখানে চীন ভারতকে দমনের পন্থা রয়েছে। যে কোম্পানিকে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড শুধু একটা কোম্পানি না, এটা আমেরিকার মদতপুষ্ট একটা কোম্পানি। এই টার্মিনালের ভার যখন তাদের হাতে থাকবে, সেখানে কি যুদ্ধজাহাজ আসছে নাকি অস্ত্র আসছে, কোন কোন দেশের যুদ্ধজাহাজ আসছে, কোন অস্ত্র কোথায় যাচ্ছে, সেগুলো মনিটর করার দায়িত্ব কি আমাদের হাতে থাকবে? এই বন্দরকে মার্কিন মিলিটারি কি নেভাল বেস হিসেবে ব্যবহার করতে পারে? শেখ হাসিনা কিন্তু এই কথাগুলোই বহু বছর ধরে বলে যাচ্ছেন। একটু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আপনাদের স্মরণ করিয়ে দেই, একটু ব্রিটিশ ঔপনিবেশিকতার কথা স্মরণ করিয়ে দেই। মনে আছে কিভাবে তারা আস্তে আস্তে এই উপমহাদেশে ঢুকেছিল, তারপর সেই সমৃদ্ধশালী ভূখণ্ডটির কি হয়েছিল? বর্তমানে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঘিরে যা হচ্ছে সেটার সাথে কি সেই সময়টার কোনো মিল খুঁজে পান? আগে ছিল দখলদারিত্ব, সেই পুরনো কৌশল নতুন মোড়কে এসেছে ইজারা নামে। ধরতে পারছেন কিছু? ব্রিটিশ কলোনির জায়গায় কি ইউএস কলোনি হতে যাচ্ছে? আচ্ছা, ভালো কথা, অন্য যেসব দেশ বিদেশি কোম্পানিকে বন্দর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছিল, তাদের অনেকগুলো দেশকেই এই বিদেশি কোম্পানিগুলো পথে বসিয়ে তারপরে সে বন্দর ছেড়েছে। আপনারা শ্রীলঙ্কা, পাকিস্তান, জিবুতির ইতিহাসটা একটু ঘেটে দেখবেন। প্রশ্ন করুন একটাই, এটা কি স্রেফ উন্নয়ন নামে বন্দর ইজারা দেওয়া নাকি বিরাট কোনো আধিপত্যের ছক, সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার ছক? এই প্রশ্নগুলো করুন। ৩ নম্বর ইস্যু, চট্টগ্রাম বন্দর কাদের দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে? বন্দর দেওয়া হয়েছে ডিপি ওয়ার্ল্ড নামের একটি বৈশ্বিক পোর্ট ও লজিস্টিক্স কোম্পানিকে, যার সদর দপ্তর হলো দুবাইতে। বর্তমানে এটি ৬০টিরও বেশি দেশে কাজ করে, ১৩৭টি টার্মিনাল পরিচালনা করে, যার মধ্যে ৯৪টি সমুদ্র বন্দর আছে। হ্যাঁ, এখন ডক্টর ইউনূস বলেছিলেন এক সময় যে আমরা বেস্ট মানুষকে আমাদের বন্দরের দায়িত্ব দিব, কিন্তু আপনি যদি একটু গুগল করেন আপনি দেখবেন যে বন্দর ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা প্রতিষ্ঠানগুলোর তালিকায় ডিপি ওয়ার্ল্ড নেই। আমি এখানে কিছু ইনফরমেশন দিয়েছি আপনাদের, এই রিপোর্টটাতে আপনারা যদি যান ২৪-২৫ ফোরকাস্ট, আপনারা দেখবেন যে শীর্ষ ১১টি গ্লোবাল টার্মিনাল অপারেটরের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের স্থান রয়েছে ৬তম জায়গায়। হ্যাঁ, একটা সাংঘাতিক রকমের সক্ষম বন্দরকে যদি আপনি আরো সক্ষম করতে চান, তাহলে আপনি তো সবচেয়ে ভালো কোম্পানিকে দিবেন, কিন্তু তা না করে ডিপি ওয়ার্ল্ডকে কেন দেওয়া হলো? কারণ এই প্রতিষ্ঠানটিকেই আমেরিকা চায়, কারণ এই প্রতিষ্ঠানটি আমেরিকার গুটি, তাদের মদতপুষ্ট। এদের হাতে বন্দর থাকলে আমেরিকা এই বন্দরে বিভিন্ন কাজ করতে সহজে পারবে, তাই না? চলমান ভূ রাজনৈতিক সমস্যায় চট্টগ্রাম বন্দরের মতো স্পর্শকাতর সংস্থা যখন এই ধরনের একটি কোম্পানির কাছে চলে যায়, তাহলে কি দেশের সিকিউরিটি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে? থাকবে না। কিন্তু ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর অনেক দেশে তাদের ব্যবসা বাণিজ্য করে, সেটা ঠিক আছে, তাদেরকে আমরা কাজও দিতে পারি, কিন্তু অন্য দেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের দেশের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনারা তুলনা করেন, তাহলে ডিপি ওয়ার্ল্ডকে কাজ দেওয়া অবশ্যই একটা কনসার্নের ব্যাপার। আবার দেখুন, অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করে যে এই কন্ট্রাক্টের মাধ্যমে ডিপি ওয়ার্ল্ড বৈধ উপায়ে তাদের কাজের বিনিময়ে যে পরিমাণ টাকা নিয়ে যাবে, সেটা আমাদের জন্য এক বিরাট লোকসানের জায়গা। তাহলে আমি এরকম একটা কোম্পানিকে কেন
বন্দর দিচ্ছি। ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে বিভিন্ন দেশের অভিযোগ আছে। আমি শুধু এখানে একটা উদাহরণ দিলাম, জেবুতির উদাহরণ। আপনারা দেখুন, খুব হাস্যকরভাবে আমেরিকান কোর্টই আবার ডিপি ওয়ার্ল্ডকে উদ্ধার করার চেষ্টা করেছে। এখন 4 নম্বর ইস্যুটাতে যদি আসি, বন্দর যে বন্দর দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ কি চিন্তা করছে, আমি কতগুলো পয়েন্ট টুকেছি আপনাদের জন্য, জাস্ট একটু পড়ে যাচ্ছি। প্রথম কনসার্ন হলো চট্টগ্রাম বন্দরকে কখনো লোকসান গুনতে হয়নি, তাহলে অধিক লাভের আশায় বিদেশিদের হাতে তুলে দিতে হবে কেন? বন্দর উন্নয়নে বিদেশিদের কাছ থেকে সহায়তা নেওয়া যায়, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া যায়, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যায়, আধুনিক যন্ত্রপাতি আমদানি করা যায়, কিন্তু তা না করে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার কারণ কি? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? 2 নম্বর ইস্যু দেখুন, বলা হচ্ছে আগের সরকারের যে সিন্ডিকেট, সেখানে চরম দুর্নীতি হতো এবং সেটা ঠেকাতেই নাকি বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই দুর্নীতি কি ঠেকানো যেত না? এখন তো আগের সরকারের কেউ নেই, কোনো পোস্টে নেই, তারা দেশে নেই, তারা নাকি পালিয়ে বেড়াচ্ছে, তাহলে এই দুর্নীতি ঠেকানো যাবে না কেন? আপনারা এত সংস্কারের কথা বলছেন, নিজেরা সংস্কার করতে পারলেন না এবং বিদেশিদের হাতে তুলে দেওয়াটাকে আপনারা সমাধান মনে করলেন। 3 নাম্বার ইস্যু, লুটপাট আর দুর্নীতি ঠেকাতে যদি বিদেশি কোম্পানিকেই বন্দর দেওয়া হয়, তাহলে আমরা অন্য খাতগুলো দিয়ে দেই না কেন বিদেশিদের কাছে? কেননা রেল খাত, চিকিৎসা খাত, সচিবালয়, দেশের পুলিশ বিভাগ, ভূমি অফিসার, পাসপোর্ট অফিস, সব জায়গাতেই দুর্নীতি। এমনকি দেশ যারা এখন পরিচালনা করছেন তারাও দুর্নীতি করছেন, তারা সাংঘাতিকভাবে অক্ষমতা দেখাচ্ছেন, তারা লুটপাট করছে, সহিংসতা করছে। তাহলে আমরা দেশ পরিচালনার ভারটাও না হয় কাউকে দিয়ে দেই, আরেকজন কোম্পানি খুঁজি দেশটা চালানোর জন্য, কি বলেন? তারপর দেখুন আরো কিছু প্রশ্ন, আরো কিছু কনসার্ন। এই যে আমরা দিয়ে দিব, এ থেকে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান কমে যাবে, এটা কিন্তু একটা বিরাট কনসার্ন। যে বিরাট সংখ্যক বিদেশি মানুষ এখানে কাজ করবে, সেই সক্ষম জনশক্তি কি আমার দেশে ছিল না? ডক্টর ইউনূস কি জনগণের সক্ষমতা বাড়াতে পারতেন না? আমদানি রফতানি ব্যবসা বাণিজ্য কতটা আমাদের হাতে থাকবে, নাকি সেগুলো বিদেশি সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হবে? এই যে বিদেশি কোম্পানির সাথে আমাদের চুক্তি, এই চুক্তি ভবিষ্যতে কি আরো নানা ধরনের শর্ত নিয়ে হাজির হতে পারে? সেগুলো কি আমাদের অর্থনীতির জন্য এবং দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে? এবং মিলিয়ন ডলার প্রশ্ন, এই কাজটাই যদি শেখ হাসিনা করতেন, আপনারা সবাই বলতেন দেশ বিক্রি করে দিচ্ছে। এখন এত প্রতিকূল ভূ রাজনৈতিক অবস্থার মধ্যে যখন এতগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটাকে আপনারা কেন বলছেন না যে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে? এটা আমাদের সবার প্রশ্ন আপনাদের কাছে। 5 নাম্বার এবং শেষ যে ইস্যুটা নিয়ে আমি কথা বলতে চাই, যে এই সরকারে কি এখতিয়ার আছে নাকি এই জিনিসগুলো করার? আমরা বলি গণতন্ত্রে জনগণই সার্বভৌম, সেই জনগণকেই পাশ কাটিয়ে একটি গণতান্ত্রিক দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রকৃত স্বৈরাচারী আচরণ। ইন্টারিম সরকার যা অনির্বাচিত বটে এবং সেই ক্ষেত্রে বেআইনিও, কোনোভাবেই এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনোভাবেই পারে না। দেশের জন্য যদি সেই সিদ্ধান্ত ভালো হয় তারপরেও পারে না। জনগুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে না। এনডিএ, করিডোর, বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ, গ্যাস তেল উত্তোলন, এগুলো প্রতিটি কেবল জনগুরুত্বপূর্ণই নয়, বরং অতি সেন্সিটিভ ইস্যু, খুবই সংবেদনশীল ইস্যু, আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত ইস্যুগুলো, যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কেবল জনগণের প্রতিনিধিরা নেবে, জনগণের পক্ষে, জনগণের ম্যান্ডেটে আসা প্রতিনিধিরা, হ্যাঁ, এই সিদ্ধান্তগুলো নেবে। কেননা যেটা বলছিলাম আর কি, যে এই প্রতিটি ইস্যুই আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত। অবৈধভাবে ক্ষমতায় বসে এই সকল গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের কোনোভাবেই নেই, কোনোভাবেই নেই। সবাই ভাবুন, সবাই সোচ্চার হন এবং সবাই ভালো থাকার চেষ্টা করুন। জয় বাংলা।